ও বিকেলবেলা ছাদে গেলে এটা ওটা পেলেই সেটা কুড়িয়ে নিয়ে আসে। এই নিয়ে আমি ওকে অনেক বকেছি, কিন্তু ও আমার কোনো কথাই শুনেনি। ছোট বাচ্চা তো, তাই একটু ঘাড়তাড়া স্বভাবের। তো একদিন ও ছাদে যায়, ছাদে গিয়ে ও একটা পুতুল কুড়িয়ে পায়। পুতুলটার দুটো চোখই ছিল না, মনে হচ্ছিল কেউ চোখ দুটো টেনে ছিঁড়ে ফেলেছে, এবং মাথায় কোনো চুলও ছিল না। কিন্তু পুতুলটার চেহারায় মায়া, দেখতেই কিরকম একটা ভূতের পুতুলের মতো। তো ওটা কখন কুড়িয়ে এনেছে সেটা আমি নিজেও বলতে পারবো না। কুড়িয়ে এনে ও খেলে সেটা ওর ঝুড়িতেই রেখে দিয়েছিল। সেই রাতের 3টার দিকে আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখলাম ঘরের ভেতর কেমন একটা গন্ধ, মৃত মানুষের গায়ে যে আতর ব্যবহার করা হয় সেই গন্ধ। তো যাই হোক, এত গন্ধ ছিল যে আমার নাক গুলিয়ে বমি আসছিল। আমি এক পর্যায়ে আর না পেরে দৌড়ে গেলাম ওয়াশরুমে, এবং ওয়াশরুমে গিয়ে বমি করি। আমার এই বমি করার শব্দ শুনে মা ঘুম থেকে উঠে যায়, আর আমার কাছে এসে বলে, কি হয়েছে, উল্টাপাল্টা খেয়েছিস নাকি, বমি করছিস কেন? তখন আমি মাকে বললাম যে কিরকম একটা বাজে গন্ধ, তুমি কি পাচ্ছ না? তখন মা বলল, কোথায় গন্ধ, কোনো গন্ধই তো নেই। আমিও অনুভব করলাম যে এখন আর কোনো গন্ধ নেই। এরপর মা চলে যায়, আমি আমার মতো ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা আমার ছোট বোনের খুব জ্বর আসে, যার কারণে মা ওকে জ্বরের ওষুধ খাইয়েছিল, কিন্তু জ্বর কমছেই না। সন্ধ্যায় ডাক্তার আসে এবং ওকে অনেকগুলো ওষুধ লিখে দিয়ে যায়। সেই ওষুধগুলো খাওয়ার পর মনে হচ্ছিল জ্বর যেন আরো দ্বিগুণ বাড়ছে। এক পর্যায়ে মা কান্নাকাটি শুরু করে দিল। আমরাও আসলে বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে। ফজর আজানের পর ওর জ্বর যেন পানি হয়ে গেল, গা একদম ঠান্ডা হয়ে গেল। বিষয়টা দেখে আমরা সবাই অবাক হয়ে যাই। তো আমার ছোট বোনকে দেখার জন্য আমার মামা এবং মামি এসেছিল। আমার মামাতো বোনের নাম মিরি, ও আর আমার ছোট বোন একই বয়সে। আমার ছোট বোন ওকে দেখে উঠে বসে এবং ওর সাথে খেলতে শুরু করে। সেই ঝুড়িটা নিয়ে আসে, যে ঝুড়ির মধ্যে সেই পুতুলটা ছিল। সেই পুতুল দিয়ে দুজন খেলছিল। এরপর আমার মামা মামি চলে যায়, ফোন করে জানায় যে রাতের বেলা তার মেয়েরও নাকি অনেক জ্বর এসেছে। আমরা অনেক অবাক হয়ে যাই, কেননা ও তো ভালোই ছিল, তাহলে হঠাৎ করে জ্বর চলে আসলো। আমার মামি ইঙ্গিত করলো যে আমার ছোট বোনের জ্বর নাকি তার মেয়ের ওপর গিয়েছে, কিন্তু এটা কি সম্ভব? তখন আমার ছোট বোন সেই পুতুলটি নিয়ে আসে আমাদের কাছে, আর বলে সে আজকে ছাদে এটা কুড়িয়ে পেয়েছে। পুতুলটা দেখে প্রথমে তো আমি ভয় পেয়ে গিয়ে, কিরকম ভয় দেখতে। আমাদের বাড়ির পাশে মসজিদ, তো আমার মা সেই পুতুলটি নিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে যায়। ইমাম সাহেব সেই পুতুলটি দেখে বলে, আস্তাগফিরুল্লাহ, এটা তো কালো জাদুর পুতুল, এই পুতুল আপনি কোথায় পেয়েছেন? এই কথা শুনে আমরা প্রচন্ড ভয় পেয়ে যাই। এরপর ইমাম সাহেবকে বলি, এই পুতুলটা এখন আমাদের কি করা উচিত? তখন ইমাম সাহেব বলে, এই পুতুলটি পুকুরে ফেলে দিতে হবে, আর হ্যাঁ, রাত 12টার দিকে এই কাজটা করতে হবে। পুতুলটি ফেলে দেওয়ার পর ঘুরে আসার সময় ভুলেও পুকুরের দিকে তাকাবেন না। এরপর রাত 12টার দিকে আমাদের একটা পুকুরে যায় বাবা আর মা, এবং সেই পুতুলটি পুকুরের দিকে ফেলে দিয়ে আসে। পুতুলটি ফেলে দেওয়া আসার পর পেছন থেকে অনেক শব্দ শুনতে পায়, কিন্তু বাবা আর মা পেছনে ঘুরে তাকায়নি একটিবার। আর এটি একটি সত্য ঘটনা। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই বাই। আসসালামু আলাইকুম আপু, আমার নাম নাদিরা, আমি ঢাকায় থাকি। ঘটনা আমার আর আমার কিছু ফ্রেন্ডদের সাথে। 2022 সাল, আমি ক্লাস 4-এ পড়তাম। তখন আমাদের স্কুলের গরমের ছুটি ছিল। আমাদের বাসায় আমি সহ আমার বয়সী 3-4 জন আছে। আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে। সবাই বলে ওই মাঠটা ভালো না, ওইখানে অনেক জিনের চলাফেরা। আমরা এগুলো বিশ্বাস করতাম না। একদিন আমরা প্ল্যান করি আমরা সেই মাঠে খেলতে যাব। তো যে কথা সেই কাজ, আমরা বিকেলে খেলতে যাই। খেলতে খেলতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। সেই মাঠের পাশে একটা ছোট্ট পুকুর ছিল। যখন পুকুরটার দিকে চোখ পড়লো, তখন দেখলাম একটা ছোট্ট পুতুলটা এত সুন্দর যে কেউ দেখলে পুতুলটা নিতে চাইবে। এত সুন্দর পুতুল এখানে কে ফেলে দিল, এটাই ভাবছিলাম। তারপর এত কিছু না ভেবে পুতুলটা পুকুর থেকে তুলে নিয়ে আবারও খেলা শুরু করি। খেলতে খেলতে হঠাৎ দেখলাম পুতুলটা আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার ভয় পেয়ে যাই, ডাকতে থাকি, আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই। তখন আমার চোখ পড়লো পুতুলটার দিকে, দেখলাম পুতুল আছে আর আমার দিকে। এই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে যাই। তারপর আমার আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমি আমার বাসায়। পরে আমার ফ্রেন্ডদের থেকে জিজ্ঞেস করলে তারা বলে আমি খেলতে খেলতে পুকুরের পাশে গিয়ে অজ্ঞান হয়ে যাই। পরবর্তীতে আমার মাকে আমি সব ঘটনা খুলে বলি। এই কথা শুনে আমার আম্মু কবিরাজকে ডেকে আনে। তিনি দেখে বলেন ওই মাঠে কিছু খারাপ জিন থাকে। সন্ধ্যায় আমরা খেলার কারণে তাদের ডিস্টার্ব হয়েছে, এটা বলে সে আমাকে ঝাড়ফুঁক করে একটি তাবিজ দিয়ে যায়। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি, কিন্তু ওই দিনের কথা মনে পড়লে এখনো শরীরে কাঁটা দিয়ে ওঠে। এবং ঘটনাটি লিখেছে নাদিরা। যাই হোক, পরবর্তী ঘটনায় যাওয়া যাক। আমার নাম সামিয়া,
ঘটনাটি ঘটেছে আমার নিজের সাথে। একদিন আমার মা আমাকে বলল, চল আমরা নানার বাড়িতে যাই। আমি গেলাম না, অনেক জোরাজুরি করলেও আমি যাই না। পরে আমার মা চলে যায়, আমি একা থাকি বাসায়। রাত্রিবেলা পড়তে বসেছি, আমার মনে হলো আমার পাশে কেউ আছে। আমি বিষয়টা পাত্তা দিলাম না। পরে আমি খেয়ে ঘুমিয়ে গেলাম। রাত 2:30 বাজে আমার ঘুম ভেঙে যায়। পরে আমি উঠে পানি খেতে গেলাম এবং একটি কালো ছায়া দেখতে পেলাম। সে আমার হাতের ইশারায় ডাকছে। আমি চিৎকার করে পড়ে গেলাম। এরপর আমার কিছুই মনে নেই। ঘটনাটা লিখে পাঠিয়েছে একটা আপু, কিন্তু এত পরিমাণে স্পেলিং ভুল ছিল আর দাড়ি কমা কিছুই ছিল না। সো আপু নেক্সটে একটু গুছিয়ে লিখো কেমন। চলে যাচ্ছে পরবর্তী ঘটনায়। আমার নাম শিমু। একদিন রাত 2টার দিকে আমার ঘুম ভেঙে যায়। চোখ গেল জানালার দিকে, দেখলাম সাদা শাড়ি পরে কে যেন একটা সামনের দিকেই যাচ্ছে। আমি সেখানে না তাকিয়ে পানি খেতে লাগলাম। পানি খেয়ে যখন আবার ঘুমাতে আসবো ঠিক তখন জানালার দিকে চোখ গেল। দেখলাম সাদা শাড়ি পরা সে, যার চোখ দুটো ছিল লাল, জানালার পাশে দেখছে। ভয় চিৎকার দেই। আমার শ্বশুরবাড়ির আশেপাশে দু কদম হাঁটলেই বাঁশঝাড়, আর লোকমুখেও শোনা যেত অনেক কথা। বেশিরভাগ আমার গ্রামের মানুষজনরা বলতো, তোর শ্বশুর বাড়ি তো একটা ভুতুড়ে গ্রাম। আমার স্বামীরা 2 ভাই বোন। স্বামী বড় এবং তার মানে নন্দিনী। সন্ধ্যা হলেই রাত রাত 7টার দিকে কাউকে বাইরে পাওয়া যাবে না। সবাই কাঁথা মুড়ি দিয়ে নাক ডেকে ঘুমিয়ে থাকে। রাত 10টা বাজে, আমিও ঘুমিয়েছিলাম। হঠাৎ করে আমার ঘরের জানালা দিয়ে আমার ননদিনী আমাকে ডাকছে, কিন্তু ও যখন ডাকার হয় আমার ঘরে চলে আসে। হয়তো গেট লাগানো, তাই জানালা দিয়ে ডাকছে। আমি উঠে ওকে দেখে অবাক হলাম। ও আমাকে বলল, ভাবি নদীর পাড়ে যে কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম তুমি আনতে ভুলেই গেছো, চলো তুমি আর আমি তা নিয়ে আসি। এমনিতেও আকাশের অবস্থা বেশ ভালো না। সময়টা ছিল গরমকাল, তাই আমি জানালা খুলেই ঘুমাতাম। রাত 10টা বাজে, গ্রামের মানুষ তখন ঘুমে আচ্ছন্ন, আমিও ঘুমে বিভোর। হঠাৎই আমি শুনতে পাই আমার ননদিনী আমাকে ডাকছে, ভাবি নদীর পাড়ে কাপড়গুলো যে শুকা দিয়েছিলে সেটা কি আনতে ভুলে গেছো? চলো আমিও তোমার সাথে যাবো আনতে। তখনই আমার মনে পড়ে গেল, হ্যাঁ আজকে তো আমি কাপড় ধুয়েছিলাম, কিন্তু আমি তো কাপড়গুলো আমাদের উঠোনে মেলেছিলাম এবং সন্ধে হওয়ার আগে তা এনে ঘরে রেখেছি। আমি আমার ননদিনীকে বললাম, তুমি ভুল করছো টিয়া, আমি তো কাপড়গুলো সেই সন্ধ্যায় নিয়ে এসেছি, আর আজ তো আমি নদীর পাড়ে কাপড় দিইনি। তখনই দেখলাম আমার ননদিনী কিছুটা রেগে গেল এবং তার চোখ দুটো বেশ লাল হয়ে গেল স্বাভাবিক মানুষের থেকে, যেটা দেখে আমি ভয় পেয়ে যাই। আমার ননদিনী রাগান্বিত হয়ে বলে, তোকে বের হতে বলেছি না, বের হ, আজকেই তোর ঘাড় মটকাবো। আমি এক চিৎকার দেই আল্লাহর নাম বলে। আমার নাম রাদিফা। ছোটবেলায় আমার আম্মু আব্বু অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার সব দেখাশোনার খরচ বহন করতেন আমার চাচা। তিনি গ্রামে থাকেন, আমি হোস্টেলে পড়াশোনা করি। আমার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কারণে 2 দিন পর আমাদের হোস্টেল বন্ধ হয়ে যাবে, তাই বাড়িতে রওনা হওয়ার জন্য কাপড় গোছাতে শুরু করলাম। তার মধ্যে আমার বান্ধবী হোস্টেলে সম্পূর্ণ একা, তাই সাথে করে ওকেও নিয়ে গেলাম। আমার বান্ধবীর নাম ইফতি। আমরা দুপুর 2টায় গ্রাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম আর পৌঁছালাম। ঘরে পৌঁছাতেই ক্লান্ত হওয়ার কারণে আমি আর আমার বান্ধবী তাড়াতাড়ি রুমে চলে গেলাম। এরপর চাচা চাচি এসে বলল সন্ধ্যার পর বের না হতে। আমি মাথা নাড়ালাম। রাতে খাবার খেয়ে চুপচাপ শুয়ে পড়লাম, ইফতি আর আমি। ইতিমধ্যে অনেক রাত হয়ে গিয়েছিল। ইফতি আর আমার ঘুম আসছিল না দেখে গল্প করছিলাম। গল্প করতে করতে রাত গভীর হয়ে যায়। ইফতির ঘুম আসছিল দেখে ও ঘুমিয়ে যায়, কিন্তু আমার কেন যেন ঘুম আসছিল না। আমাদের গ্রামের বাড়িটা